সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহবুব চন্দ্র। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং উপস্থিত হচ্ছেন আমাদের স্টুডিওতে মেহেরপুরের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক। কোনো একটা সময় উনি জীবনের একটা সময় উনি সাংবাদিকতা করেছেন বিভিন্ন সংগঠনের সাথে, যিনি সম্পৃক্ত, মেহেরপুরের অত্যন্ত পরিচিত মুখ আমাদের সবার, এবং শিক্ষকতা করতেন মেহেরপুর সরকারি মহিলা কলেজে, অবসরপ্রাপ্ত শিক্ষক এখন আমাদের শ্রদ্ধেয় নুরুল আহমেদ ভাইকে আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। নুরুল আহমেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। ধন্যবাদ মেহেরপুর প্রতিদিনকে, ধন্যবাদ ছোট ভাই মাহমুদ চাঁদকে। আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে আসলে আমাদের এই মেহেরপুর প্রতিদিন সংবাদ বিশ্লেষণ এই অনুষ্ঠানটা নতুন একটা কন্টেন্ট। এই নতুন কন্টেন্টে আপনি আজকে আমাদের নূতন অতিথি, সে অর্থে প্রথম আপনি এসছেন আমাদের এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আমি আসলে আপনার কাছে একটু জানতেই চাই যে আমাদের এই অনুষ্ঠানটা আপনি নিশ্চয়ই দেখেন এবং আপনার অনুভূতি, আপনার পরামর্শ আসলে প্রথমে আপনার প্রারম্ভিক বক্তব্যে আমরা এটা জানতেই চাইব। ধন্যবাদ। মহান বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। আমি দুটো কথা বলার আগে, এই বিজয়ের মাস, এই দিনে শ্রদ্ধাভাষণ করে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যার নেতৃত্বে আমরা 9 মাস ব্যাপী মুক্তিযুদ্ধ করে এই 16 ডিসেম্বর বিজয় এনেছিল জাতি। অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই জাতির সেই সব বীর সৈনিক, 30 লক্ষ শহীদান এবং 2 লক্ষ মা বোনকে, যাদের আত্মত্যাগ সমরহানির মধ্যে আমরা এই বিজয় পেয়েছি। হ্যাঁ, আমার কাছে প্রশ্ন করা হয়েছে যে এই সংবাদ বিশ্লেষণ মেহেরপুর প্রতিদিন থেকে যে প্রোগ্রামটা করা হয়, এটা সম্বন্ধে আমার অত্যন্ত খুব ভালো লাগে যে মেহেরপুর মতো জায়গায় আমরা এটা ভাবতে পারিনি। মেহেরপুর প্রতিদিন যে আয়োজন করেছে সংবাদ বিশ্লেষণ, সেটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমি প্রায় সব অনুষ্ঠানই আমি দেখি। আমি অনেক সময় দেখা যায় যে পত্রিকা পড়ার সুযোগ হয় না, কিন্তু এই এখন ফেসবুকের যুগ। এই ফেসবুকে অনলাইনে যখন আমরা এই সংবাদ বিশ্লেষণ শুনি, তখন আমার অনেক না জানা কথা, না জানা সংবাদ আমরা জেনে যাই, আমি জেনে যাই। তো এটা নিঃসন্দেহে মহৎ উদ্যোগ। মেহেরপুর প্রতিদিন কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাই এবং এটা আরও ব্যাপক প্রচার হওয়ার দরকার। আমার মনে হয় অনেকে এখনও জানে না। এটা নিঃসন্দেহে একটা প্রশ্ন দাবি রাখে। ধন্যবাদ জানাই। ধন্যবাদ নুরুল আহমেদ ভাই। আমি প্রথমে মূলত কিছু সংবাদ পড়ব, সেই সংবাদ পড়ে আমরা বিভিন্ন সংবাদের বিশ্লেষণে যাব। আমার হাতে আছে মেহেরপুর প্রতিদিন। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি করেছে গাংনী ও 6টি গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম এই কালভার্ট, বাঁশের খুঁটি দিয়ে রক্ষার চেষ্টা। চুয়াডাঙ্গায় নৌকা ধানের শীষের প্রার্থী 2 কাউন্সিলর। ঝিনাইদহে প্রেম ঘটিত কারণে যুবক হত্যা নাকি আত্মহত্যা। মুজিবনগরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন। নিখোঁজ একদিন পর শিশুর মরদেহ উদ্ধার। 2030 সালের মধ্যে এইডস নির্মূলে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য। ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত। দেশের 3য় সাবমেরিন কেবল স্থাপিত হবে 693 কোটি টাকায়। আলমডাঙ্গায় বণিক সমিতির নির্বাচিত কমিটির শপথ গ্রহণ। আমার হাতে আছে সময়ের সমীকরণ। সময়ের সমীকরণের প্রধান সংবাদটি করেছে ইসলামী দলগুলোর সঙ্গে দূরত্ব বাড়ছে আওয়ামী লীগের। ফেব্রুয়ারিতে টিকা পাওয়ার আশা, সরে দাঁড়ালেন টোটন জিপু। বামন্দি হাট উন্নয়ন প্রকল্পের টাকা গেল কই। আলমডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত। মেয়র পদে 8 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এটা চুয়াডাঙ্গা পৌরসভার একটি পৌর নির্বাচনের খবর। ভ্রাম্যমাণ আদালতে 26 জনের জরিমানা। গাংনীতে পাট বীজ অফিস কোথায়। মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা জোয়াদ আলীর দাফন সম্পন্ন। এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি,
ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল হতে হবে। আছে আমার হাতে পশ্চিমাঞ্চলের প্রধান সংবাদটি করেছেন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন 8 জন, সংরক্ষিত কাউন্সিলর 13 ও কাউন্সিলর পদে 66 জনের মনোনয়নপত্র জমা। বডি ওর্ন ক্যামেরা যুক্ত হলো সিলেট ট্রাফিক পুলিশে। চুয়াডাঙ্গায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা। বাংলাদেশ টিকা আসবে কবে? মেহেরপুরে আলোচনা সভা, মানববন্ধন, বিশ্ব এইডস দিবস। যাবজ্জীবন মানে 30 বছর কারাদণ্ড, সুপ্রিম কোর্ট। যাবজ্জীবন মানে 30 বছর কারাদণ্ড, সুপ্রিম কোর্টের একটি রিপোর্ট। মাথা ভাঙা আছে আমার কাছে। করোনা ভ্যাকসিন মিলবে ফেব্রুয়ারিতে। সুরক্ষায় স্বাস্থ্যবিধি মানা জরুরি। জিপু চৌধুরী ও টোটন জোয়ারদার মনোনয়ন জমা দেননি, ভোটের অঙ্কে নতুন হিসাব। আচ্ছা, দলীয় মনোনীত 3 জন সহ মেয়র পদে 8 জনের মনোনয়ন জমা। মেহেরপুরে ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। এই ছিল আমার হাতের আজকের মোটামুটি এই খবর, এবং আমাদের অনলাইন পোর্টাল সহ যে সমস্ত খবরগুলো আছে আমি চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমাদের অতিথির সাথে আলাপ করতে। আমি প্রথমেই আপনার কাছে যাব বাঁশের খুঁটি দিয়ে রক্ষার চেষ্টা। প্রথম এটা একটি এই আলোচনাটা আসলে নিউজটার আলোচনার কিছু নাই, জনগুরুত্বপূর্ণ বিষয় আমাদের উন্নয়নের ক্ষেত্রে যে প্রায়োরিটি বেসিসে যে দেওয়া উচিত, সেক্ষেত্রে এটা একটি ব্যত্যয় বলে মনে হচ্ছে। নিঃসন্দেহে। ঠিক আছে, তো এতখানি 6টা গ্রামের মানুষ এদিক দিয়ে যাতায়াত করে, এর উপর দিয়ে অন্যান্য যানবাহন যায়। আমরা ছবিতে দেখছি খুঁটি দিয়ে, বাঁশের খুঁটি দিয়ে ওই কালভারটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিভাগের এই প্রায়োরিটি না দেওয়ার কারণেই কি আসলে এগুলো হয়, নাকি আসলে কিসের ভিত্তিতে হয়? আপনি এই নিউজটা নিয়ে যদি একটু কথা বলেন। আসলে এই বর্তমান যুগে এই বাঁশের খুঁটি দিয়ে এই যে 40 বছর আগে নির্মাণ করা যে কালভার্ট, তাকে যেভাবে ঠেকে রাখা হয়েছে, এটা জাতির জন্য দুঃখজনক। জাতি আমার মনে হয় এই ছবিতে, এই নিউজে লজ্জিত। এই কালভার্ট নির্মাণের কর্তৃপক্ষ আছে, কালভার্ট দেখাশোনার জনপ্রতিনিধি আছে। আমার মনে হয় এত গুরুত্বপূর্ণ একটা কালভার্ট খারাপ হয়ে আছে, বাঁশের ঠেকটা দিয়ে রাখা হয়েছে, এটা না আরো বিপজ্জনক। তো এটা খুবই বিপজ্জনক। তো আমাদের দেশে এমন একটা হয়েছে যে কোনো কিছু সমাধান একটা শেষ পর্যায়ে না গেলে সমাধান হয়। এইটা মানে হয়তো এই কালভার্ট নির্মাণ হবে, এখানে কিছু প্রাণহানি হবে, তারপরে যদি কারো কাছে দৃষ্টি পড়ে, তো এটা আমার মনে হয় লজ্জাটা খুব তাড়াতাড়ি ঢাকার দরকার। অনতিবিলম্বে এই বাঁশের কুটি সরিয়ে ওখানে ওই এলাকার যে জনগণ যারা যাতায়াত করে তাদের সুবিধার্থে এই কালভার্টে নির্মাণ করা উচিত। অবশ্যই আমরা সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। এই বাঁশের খুঁটি দ্রুততম সময়ের মধ্যে সরিয়ে নেন এবং কালভার্টটি পুনর্স্থাপন করুন, নতুনভাবে নির্মাণ করুন। চুয়াডাঙ্গায় নৌকা ধানের শীষের প্রার্থী 2 কাউন্সিলর। একই সাথে আমি আসলে এই নিউজটা নিয়ে একটু কথা বলতে চাই এই কারণেই যে আপনি জানেন যে বাংলাদেশের এখন অলরেডি নির্বাচন কমিশন কর্তৃক সারা বাংলাদেশে মেয়াদ যেগুলো শেষ হচ্ছে। আমাদের নির্বাচন কমিশন ইতোমধ্যেই আপনার তফসিল ঘোষণা করেছেন, প্রথম এবং দ্বিতীয় 2টা তফসিল ঘোষণা করেছেন। আমাদের মেহেরপুরের পৌর নির্বাচনের ক্ষেত্রে গাংনী পৌরসভা নির্বাচনটা হবে 16ই জানুয়ারি, সামনে মাসের 16ই জানুয়ারি। আর এই মাসেই নির্বাচন হচ্ছে আমাদের পাশের জেলা চুয়াডাঙ্গাতে। যে ঘটনাটা ঘটছে সেটা হলো এই 2 জন প্রার্থী, একজন জাহাঙ্গীর আলম মালিক আওয়ামী লীগের প্রার্থী এবং সিরাজুল ইসলাম মনি, উনি বিএনপির প্রার্থী। এই 2 জন প্রার্থিতার ক্ষেত্রে একজন 29 বছর এবং একজন 18 বছর ধরে ওনারা কাউন্সিলর। বেশ ভালো লাগলো ওনাদের এই যোগ্যতাটা। 29 বছর ধরে মানুষ এই ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের প্রথম ধাপ পৌর এলাকার পৌর কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের মেম্বার। এটা আমাদের স্থানীয় রাজনীতির
স্থানীয় সরকার কাঠামোর একদম তৃণমূল পর্যায়ের মানুষ ইনারা। এই যে এই দুইজন কাউন্সিলরের হাতে দুইটা দল নৌকা এবং ধানের শীষ প্রতীক তুলে দিলেন, আমি ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হয়েছি। আমি আপনার মতামত জানতে চাইবো যে আসলে যোগ্য প্রার্থীর ক্ষেত্রে আমাদের জনগণের তো এক ধরনের প্রত্যাশা থাকে যে একটা জনপ্রতিনিধি সেই হবে যে যোগ্য, তাই না? তো দুইটা কাউন্সিলর তিনারা এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কেমন লাগছে আপনার? দীর্ঘদিন ধরে ওনারা পাওয়ারে ছিলেন, কাউন্সিলর হিসাবে ছিলেন। তো এই দীর্ঘ সময়ে তাদের যে সেবা পৌরবাসী নিশ্চয় পেয়েছে। তো একটা দীর্ঘ সময় যদি একই মানুষ ক্ষমতায় থাকে, রাজনীতি যারা কর্মী সবারই কিন্তু চাওয়া পাওয়া থাকে। জি, আমি রাজনীতি করি, আমার চাওয়া পাওয়া আছে। তো ক্ষমতা যদি এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায়, তাহলে রাজনীতির যে গতিশীলতা সেটা কিন্তু থাকে না। রাইট। তো আর আমাদের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই, সবার জন্য নয়, যে আমরা দল থেকে মনোনয়নপত্র দিই, তারপরে তাদের অনেক অনেক কিছু কাহিনী আমরা জানতে পারি পেপার পত্রিকায়, মিডিয়ার যুগে। তো সেগুলো আমরা আশা করি না। তো আমার মনে হয় দলকে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সার্বিক বিষয়, দলের সুনাম, রাজনীতি যারা করে কর্মীদের দাবি দেওয়া, এলাকার দাবি দেওয়া, এগুলা বিচার বিশ্লেষণ করে প্রার্থী দেওয়া উচিত। আর যারা প্রার্থী হবেন তারাও দলের সুনাম, এলাকার সুনাম, চাওয়া পাওয়া এগুলো দেখবেন। সেক্ষেত্রে এই কাউন্সিলর দ্বয় ডেফিনেটলি তাদের ওই একটা ওয়ার্ডে তাদের অবদান রাখতে সক্ষম হয়েছেন বলেই হয়তো বৃহৎ পরিসরে তাদেরকে দায়িত্ব দেওয়ার একটা অভিপ্রায় দল দুটো পেয়েছে। আমরা সেটাই ধরে নেব, যেহেতু অবশ্যই একই মানুষ দীর্ঘদিন পরে আবার ব্যাক করছে। যদি খারাপ কিছু হতো তাহলে তো নিশ্চয়ই আপত্তি আসতো, রাইট, তাই না? তো পরীক্ষিত নেতা মনে হচ্ছে, পরীক্ষিত নেতা, তা নাহলে এত বছর পরেও আবার ব্যাক করছে, হ্যাঁ, মনোনয়নপত্র পাচ্ছেন। আমরা ধন্যবাদ জানাই তাদের কাছে ভালো কিছু আশা করব, জাতি আশা করবে। অবশ্যই এই দুজনের মধ্যে যিনি নির্বাচিত হন বা যেই প্রার্থী হোক, তবে প্রার্থিতার ক্ষেত্রে তাদের বেশ চমৎকার একটা যে বিবেচনা পার্টির, এটা ভালো লেগেছে যে পরীক্ষিত দুজন নেতাকে দিয়ে দিয়েছে। আমরা আসব বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন। আপনি জানেন সে এক ধরনের টক অফ দ্য কান্ট্রি চলছে, এটা খুব বার্নিং একটা ইস্যু। এর পাশাপাশি এখানে একজনের বক্তব্য আছে, আমাদের এবার যখন ধরবো ফাইনাল হয়ে যাবে যুবলীগের চেয়ারম্যান, উনি বলছেন এইটা যে ফজলে শামস পরশ তিনার বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন জায়গায় এই ভাস্কর্য নির্মাণে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন হচ্ছে। আপনি জানেন যে একজন ধর্মীয় সংগঠনের একজন নেতা তিনি বঙ্গবন্ধুর সম্পর্কে এই ধরনের উক্তি করেছেন, তার ভাস্কর্য নির্মাণ হলে সেই ভাস্কর্য বঙ্গোপসাগরে ফেলা হবে। তো এই ধরনের একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, যেখানে আমাদের হাজার বছরের, আমরা যাকে শ্রেষ্ঠ বাঙালি বলছি, জিনার হাত ধরে একটি জাতি রাষ্ট্র গঠন হলো, আজকের এই মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে এই প্রতিবাদ তার বিরুদ্ধে, আসলে কি এটা কি শুধুমাত্র একজন বলছে নাকি এর পিছনে একটা বৃহৎ ষড়যন্ত্র? অত্যন্ত দুঃখজনক যে কথা আগে বললে, যেটা টক অফ দ্য কান্ট্রি। এখন জি, এই ঘটনা শোনেনি জানেনি এমন লোক নাই। তো এই সরকার এবং ইসলামিক যে দলগুলি যেভাবে মুখোমুখি দাঁড়িয়েছে এবং তাদের যে কথাবার্তা, আচরণের বহিঃপ্রকাশ অত্যন্ত দুঃখজনক। সাধারণ মানুষ আমরা খুব আতঙ্কিত। এটা একটা অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্র বাংলাদেশ। 71 সালে আমরা অসাম্প্রদায়িক চেতনায় আমরা এই রাষ্ট্রটা নির্মাণ করি। তো এখানে সবার অধিকার থাকবে, সমান গণতন্ত্র থাকবে। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আর বাড়তি দেওয়া উচিত না। এখানে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী বলছেন যে তিনি আলোচনার মাধ্যমে এর একটা সুরাহা করবেন। তা আমার মনে হয় কাল বিলম্ব না করে বসে এর একটা সুরাহা করা উচিত, তা নাহলে এটা বাড়তে বাড়তে অনেক দূর চলে যাবে। তো এটা
মীমাংসা করা উচিত, যেটা সম্মানজনক হয়, যেটা হওয়া উচিত। এটা আমরা আশা করছি। এটা ওই মুখামুখি হয়ে এটা এর মধ্যে যাবে দেশ, এটা সংঘর্ষে যাবে, সেখান থেকে অবশ্যই আমাদের ফিরে আসতে হবে। আমাদের ফিরে আসতে এটা হবে। বসে আলাপ আলোচনা টেবিলে বসে এর সমান শোনা উচিত, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে। আর বিশেষ করে এখন আমরা জানি যে করোনা, যে বৈশ্বিক যে মহামারীর যে কবলে আমরা পড়েছি, এর মধ্যে যদি এই আচরণগুলো হয়, এই যে মিটিং মজলিস হচ্ছে, সেখানে করোনার যে বিধিনিষেধ যে নিয়মকানুন সেগুলো মানা হচ্ছে না, যার ফলে আমরা আরেক দিকে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা আতঙ্ক থাকছি। তাই ভাস্কর্য থাকবে কি থাকবে না, ভাস্কর্য আর মূর্তি এক কি আলাদা, এটা আমরা আমাদের বসে মীমাংসা করা উচিত, বক্তব্যগুলা। এই যে আমার কথা। এটা কি মীমাংসিত বিষয় নয়? 1971 সালের যে আমাদের স্বাধীনতার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ, নিঃসন্দেহে একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থনীতির মধ্যে দিয়ে একটা জাতিরাষ্ট্র গঠন হলো, মীমাংসিত একটা বিষয়, এবং যার নামে এই উচ্ছেদ করা অভিপ্রায় ব্যক্ত করেছে। বঙ্গবন্ধু এদেশের মৌলবাদী সংগঠনগুলোকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছিল 1972 সালের সংবিধানে। দুর্ভাগ্যজনক হলেও বিষয়টা যে বঙ্গবন্ধুর ইয়ের পরে 75-এর পট পরিবর্তনের পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসছেন, তারা আবার নতুন করে তাদেরকে পুনর্বাসিত করেছেন। এটার অর্থ কি এটা যে আমার স্বাধীনতার মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সেখান থেকে আমরা সরে আসবো? না, এটা হতেই পারে না। মুক্তিযুদ্ধের চেতনা যেটা ছিল সেটা আমাদের ধারণ করতে হবে। রাইট। হ্যাঁ, এ ব্যাপারে কোনো আমাদের তো বেসলাইন হওয়া উচিত মুক্তিযুদ্ধ। আমরা কিসের জন্য যুদ্ধ করলাম, কেন এত প্রাণহানি? আমরা তো মুক্তিযুদ্ধ চেতনা যেটাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছে, উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য, আমাদের সেগুলোকে ধরে রাখতে হবে। অবশ্যই আমরা এই ধরনের একটা ভিন্ন চিন্তা, নতুন চিন্তাকে মানে পুরাতন চিন্তা, আমরা সেই পুরাতন শকুন বলি যেগুলাকে, পুরাতন চিন্তাকে যেন আমরা কোনোভাবে নতুনভাবে ধারণ না করি। না, অবশ্যই আমার এই গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে যারা আছেন, তারা বিষয়টা অবশ্যই এইভাবেই দেখবেন। ঝিনাইদহে প্রেম ঘটিত কারণে যুবকের আত্মহত্যা না হত্যা, আমি এর সাথে আপনাকে আরেকটা এই সংবাদটা আমি আলোচনাটা করতে চাচ্ছি একটাই কারণে, নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার। একটা মরদেহ উদ্ধার হচ্ছে, একজন হত্যা হচ্ছে, সেটা আত্মহত্যা না হত্যা সেটা নিশ্চিত না। আইন প্রয়োগকারী সংস্থা সেটাকে করছে, তদন্ত করছে। এইখানে একটা সংবাদ আছে, একনেকে সাবমেরিন কেবল স্থাপন প্রকল্প, দেশের 3য় সাবমেরিন কেবল স্থাপিত হবে 693 কোটি টাকায়। আমি 3টা সংবাদকে এক জায়গায় করে পড়ার পিছনে কারণ হচ্ছে, আমরা একদিকে যেমন ডিজিটালাইজেশনের যুগে আমরা আগিয়ে যেতে চাই, এই সাবমেরিন কেবল যে হচ্ছে যে আমার 5G বা পঞ্চম প্রজন্মের প্রযুক্তির যুগে আমরা প্রবেশ করব, এই প্রযুক্তি ব্যবহার আমাদের নানান জিঘাংসা, নানান দুর্নীতি, নানান ধরনের নানান ধরনের হত্যাযজ্ঞ, এর কৌশল পরিবর্তন, এগুলোও কিন্তু সেই ডিজিটাল ব্যবহার করেই এগুলা হচ্ছে। তো আমরা একদিকে ডিজিটালাইজেশন, আর একদিকে এই হত্যাযজ্ঞ, অনিয়ম, দুর্নীতি, রাহাজানি, হ্যাঁ, এর মধ্যে আপনি এই কিভাবে এটাকে মূল্যায়ন করবেন যে আসলে কি আমরা এই ডিজিটালাইজেশনটা কি আমাদের জন্য খুব অতিরিক্ত কিছু হচ্ছে যেটাকে আমরা ধারণ করতে পারছি না? আমরা তো আমাদের চিন্তার উৎকর্ষতা, আমি যেটা মূলত বলতে চাই, আমাদের মানবিক যে মূল্যবোধ, আমরা তো সেই মূল্যবোধ তো হারিয়ে ফেলছি দিনে দিনে, একটা অস্থির সমাজে বসবাস। নিঃসন্দেহে। কিভাবে ব্যাখ্যা করবেন এটা? অবশ্যই আমাদের ইন্টারনেট নিশ্চিত করার জন্য যে 3য় সাবমেরিন কেবল যুক্ত হচ্ছে বাংলাদেশে 5G করার জন্যে, এটা যে উদ্দেশ্য করা হচ্ছে সেই উদ্দেশ্য আমরা পজিটিভ দিক আমরা পাচ্ছি না। আমরা এর খারাপ দিকগুলোই আমাদের জীবনে ঘুরে ফিরে আসছে। এই যে নিখোঁজের একদিন পর শিশু মরদেহ উদ্ধার, নিশ্চয় 9 বছরের একটা শিশু, এর অন্তরালে কোনো কাহিনী আছে অবশ্যই। তারপরে ওই যে আত্মহত্যা, ঝিনাইদহে প্রেম ঘটিত যুবক হত্যা না আত্মহত্যা,
হত্যা হোক, আত্মহত্যা হোক, তার পিছনে একটা কাহিনী আছে। জি। এবং সব কিছুর মূলেই আমার মনে হয় এই আমাদের যে নেট, হ্যাঁ, এগুলা অনেকাংশে দায়ী। আমরা এর যথেষ্ট ব্যবহার করতে এখনও শিখি নাই, জানি নাই, এর আমরা অপব্যবহার করছি। অপব্যবহার করছি। হ্যাঁ, যে কারণে এই জিনিসগুলো আমাদের বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। এই হত্যা, আত্মহত্যা, হ্যাঁ, এগুলা, এর সাথে ধর্ষণ, হ্যাঁ, সব যুক্ত হয়েছে একে বেস করি। তো সেক্ষেত্রে যদি আপনি ইয়ে করি যে আজকে আপনারাও সমাজের খুব গুরুত্বপূর্ণ, আমরা যেটাকে এলিট শ্রেণী বলছি, সেখানে আপনারা কতটুকু দায়িত্ব পালন করছেন এবং প্রশাসনিকভাবে প্রশাসন কতটুকু এর দায় নিতে হবে। এই সমাজটাকে তো আসলে একটা সুস্থ ধারায় ফিরাতে হবে, সুস্থ ধারায় নিয়ে যেতে হবে। এই অস্থিরতার মধ্যে আসলে আমাদের কি কোনো সেই ধরনের দায় নাই? আসলে সবাই আমরা দায় থেকে দূরে থাকার চেষ্টা করি। আমরা পরিবার দায়িত্ব নিই না, এড়িয়ে চলি। প্রশাসনের যে দায়িত্ব সেটাও হয় না, পুলিশ প্রশাসন সব মিলিয়ে সবাই যেন গা বাঁচিয়ে আমরা চলার চেষ্টা করি, যে কারণে এই ধরনের ঘটনা বেড়ে যাচ্ছে। আমরা কেউ কিন্তু আমাদের নিজ নিজ দায়িত্ব আমরা পালন করছি না। না। আমি যদি আপনাকে ঠিক এই আলোচনার অংশ হিসাবে যদি আরেক দিকে নিয়ে যাই, আমাদের দায়টা কেন আমরা নিচ্ছি না, আপনি দেখেন, আপনি জানেন যে সারা পৃথিবী একটা প্যান্ডামিকের মধ্যে আছে, এই করোনা প্যান্ডামিক। বাংলাদেশ সেখান থেকে তো মুক্ত নয়। বাংলাদেশের আজকের পরিসংখ্যানটা যদি আপনাকে আমি বলি, দেখেন আজকের পরিসংখ্যানে হচ্ছে এই যাবৎ পর্যন্ত 4,69,423 জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা। আর এখানের থেকে সুস্থ হয়েছেন 3,85,786 জন। আর মৃত্যুবরণ করেছেন 6,713 জন। আমি একই সাথে যদি আমার মেহেরপুরের বাস্তবতাটা আমি করোনার আলাপটা এই ফাঁকে সেরেই নিতে চাই। আমার মেহেরপুরের মোট নমুনা পাঠিয়েছি আজকে পর্যন্ত 5,042টি, এবং আজকের ফলাফলটা এখনো হাতে পাইনি। এই ফলাফলটা আমরা পেয়েছি 4,927টি। আর পজিটিভ কেস হচ্ছে এ পর্যন্ত মেহেরপুরে 717টি, এবং মৃত্যু হয়েছে 16, সুস্থ হয়েছে 627। এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছে 56 জন। আমার বর্তমানে গতকালকে পর্যন্ত পজিটিভ কেস ছিল 17টি। এই হচ্ছে চিত্র। এই চিত্রের সাথে আমার এই চিত্রটার একটু ঢেকুর তুলা চিত্র হতেই পারে যে মেহেরপুর কম্পারেটিভলি নিরাপদ আছে এখনো। আপনার গবেষকরা বলছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে দ্বিতীয় ঢেউ ঠেকানো খুব মুশকিল হবে, সতর্ক হন। এই সতর্কতার পূর্ব শর্ত বলছেন যতদিন না পাবেন, আপনার ভ্যাকসিন না আসবে, তার চেয়ে অনেক কার্যকরী ভ্যাকসিন হচ্ছে মাস্ক। এই আক্রান্ত না হওয়ার প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন। আপনি মাস্ক পরছি না, আমাদেরকে বাধ্য করা হচ্ছে, প্রশাসন একটা পর্যায়ে আমাকে ফাইন করছে যে মাস্ক নাই কেন। আমি জনগণের উদ্দেশ্যে বলছি, তাহলে কি জনগণকে শুধু ইম্পোজ করতে হবে আইনটা? ওনাদের কোনো দায় নাই? কিভাবে দেখছেন মেহেরপুরের এই করোনা? না, অত্যন্ত দুঃখজনক। অলরেডি আমাদের করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আর বর্তমানে করোনা গাছা হয়ে গেছে। মানুষ করোনা বলে যেন ভাবে না, এবং অনেকের মধ্যে হয়তো করোনার লক্ষণ আছে, বাসা থেকে তারা নিজেদের মতো করে থাকছে, পরীক্ষা করছে না। আমরা পরীক্ষা না করা পর্যন্ত বুঝতে পারছি না যে কতজন পজিটিভ হয়েছে বা নেগেটিভ হয়েছে। খুব সীমিত সংখ্যক মানুষ পরীক্ষা করতে যাচ্ছে, এবং আমি মসজিদে দেখি এত বলার পরেও প্রায় 1/3 মানুষ মাস্ক নাই তাদের মসজিদে গিয়ে। কিছু মানুষ আছে যারা এই শো করে তুতনিতে রেখে দিয়েছে। হ্যাঁ, তো এটা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজস্ব সচেতনতা সৃষ্টি না হবে ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে, সরকার তো যথেষ্ট চেষ্টা করছেন, যথেষ্ট, এবং ফাইন, তারপরে জেল জরিমানা পর্যন্ত ইম্পোজ করা হচ্ছে।
তারপরেও মানুষ ফাইন দিতে রাজি আছে, জেল কাটতে রাজি আছে, কিন্তু মাস্ক দান করতে তারা রাজি নয়। তো আমার মনে হয় এটা জনসচেতনতা সৃষ্টি দরকার। সরকারের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করে সচেতনতা বৃদ্ধির জন্যে, তা আমরা গ্রহণ করছি না। আমার মনে হয় আর কালক্ষেপণ নয়, আমাদের সবাইকেই আমাদের নিজস্ব পরিবারের পানে তাকিয়ে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, সবার পান তাকিয়ে অন্তত মাস্কটা আমাদের পরা উচিত। এটা আমাদের সবাইকে এটা মানতে হবে, মানা উচিত। অবশ্যই। গতকালকে একটা নিউজ অতিথির সাথে আলাপ করছিলাম, এই নিউজটা দেখে সে কালকের কথা মনে হলো। কালকের নিউজটা ছিল পেঁয়াজ খেতে বিষ প্রয়োগ করে মানে পেঁয়াজগুলা ধ্বংস করা হচ্ছে, ঠিক আছে। আজকে হচ্ছে সে গাংনীতে, গতকালকের নিউজটাও ছিল গাংনীতে, আজকে গাংনীতে এই প্রতিহিংসার আর একটা ইয়ে দেখেন, খেতে বিষ প্রয়োগে হাঁস নিধন, খুবই থানায় অভিযোগ। আপনি বলেন এই যে হাঁসগুলার সামনে ছবি, সবগুলা মারা গেছে। এই হাঁসগুলা কি আসলে শুধু এই ব্যক্তির ছিল? এই ব্যক্তি খেত, তার আর্থিক বিষয় ছিল, এবং আমার টোটাল জনসংখ্যার যে পুষ্টি চাহিদা, এই সমস্ত প্রান্তিক চাষিগুলাই তো আসলে এগুলা যোগান দেয়, তাই না? আমি ওই আবারও একই কথা, যে আমাদের চিন্তাগতভাবে এত দুর্বল হয়ে গেছি, মানবিক মূল্যবোধের জায়গাটা এত দুর্বল, এইগুলা হচ্ছে। ওগুলা নিরীহ প্রাণী, আমাদের রাষ্ট্রের সম্পদ। ও হাঁসগুলা কী অপরাধ করেছে? তা তো কোনো অপরাধ করেনি। জীবনগুলা কেন এইভাবে ধ্বংস করা হলো, কি কারণে? রাগ যদি হয় ব্যক্তির উপরে হোক, তার বিরুদ্ধে কিছু বলে আইন আছে, আইন আদালত আছে। এই হাঁসের উপরে এই রাগটা তুলে লাভটা তো আমি কিছু দেখছি না। বিষ দিতেও দেখেছি। হ্যাঁ, এগুলো কি হচ্ছে? উপরন্ত যারা দিচ্ছে তারাটা আইনে আদালতে কেসের সম্মুখীন হচ্ছে, লাভ কিন্তু আমি দেখছি না। অবশ্যই। কিন্তু এই মানসিকতাই আমার মনে হয় খুব কুরুচির মানসিকতা, সৈরা অসুস্থ এদের, এবং আইন প্রয়োগকারী সংস্থা কঠোরভাবে এগুলো দেখা উচিত। আর এটা যদি আসলে কঠোরভাবে না দেখে, তাহলে তো এরা তো আসলে সেই কি বলবে, যে একটা অন্যায় করে যদি বিচার না হয়, তাহলে তো বেড়ে চলে যাবে, আরো বাড়বে, বেড়েই যাবে। আমরা বিশেষ করে থানায় যে অভিযোগ করেছে, আমি গাংনী থানার ওসি মহোদয়কে এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাবো যে বিষয়টি অবশ্যই উনি তদন্ত করবেন এবং দোষী ব্যক্তিদের একটা আইনের মুখোমুখি করবেন। অবশ্যই। আমি আসবো আলমডাঙ্গা মধুখালী মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু। আপনি জানেন আমাদের এই আলোচনার বা আমাদের যে প্রতিদিন সংবাদপত্র নিয়ে যে আলোচনা করছি, একটা কমন বিষয় সড়ক দুর্ঘটনা। এই সড়ক দুর্ঘটনা এবং মাদক, এগুলো একটা কমন। এই যে সড়ক দুর্ঘটনা হচ্ছে, এই সড়ক দুর্ঘটনা আপনার সারা বাংলাদেশের ন্যায় আপনার মেহেরপুরেও হচ্ছে। সড়ক দুর্ঘটনায় আপনার এখানে অবৈধ যানের কথা আছে, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স নাই, ছোট ছোট অভিভাবকরা তার ছোট সন্তান ক্লাস 8-এ পড়ে, 6-এ পড়ে, সেই ছেলেদের হাতে গাড়ি তুলেছে। কিভাবে দেখবে মেহেরপুরের এই সড়ক দুর্ঘটনা? অত্যন্ত লজ্জাস্কর বিষয়। যে কথা বললে যে আমরা অভিভাবক ছেলের হাতে শখ করছে, দাবি করছে, আমরা তুলে দিচ্ছি টিনেজের ছেলের কাছে। এবং এই ছেলেপিলে, প্রায় ছেলেপিলেই, ম্যাক্সিমাম ছেলেপিলে বলবো, ওরা কিন্তু কোনো না কোনোভাবে মাদকাসক্ত হয়ে থাকে। এবং তাদের হাতে তো এই মোটরসাইকেল পড়ে, যাদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স, নেই কোনো গাড়ির, অনেক ক্ষেত্রেই গাড়িরও লাইসেন্স। এত বেপরোয়াভাবে চলে, আমরা তো রাস্তায় চলতে ভীষণ ভয় পাই। এই দেখা যায় যে এই যারা গাড়ি চালাচ্ছে তাদের জীবন তো যাচ্ছেই, আমরা যারা পথচারী, আমরা যারা হেঁটে যাতায়াত করি, আমরা যাদের যানবাহনে চড়ি, আমাদের জীবন বিপন্ন হচ্ছে, বিপন্ন যে কোনো আরও হতে পারে। এটা অত্যন্ত খারাপ দিক। আমাদের পরিবারগুলোকে অন্তত এই টিনের ছেলেপিলেকে বেপরোয়াভাবে যাতে মোটরসাইকেল না চালায়, সেই জন্য মোটরসাইকেলগুলো না দেওয়া করে। এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের চোখের সামনে দিয়ে কিন্তু এই গাড়িগুলো যাতায়াত করছে বেপরোয়াভাবে, লাইসেন্স ছাড়া। আমার মনে হয় যদি কঠোরভাবে দমন করা হয়, তাহলে এর মাত্রা অনেকখানি কমে আসবে। আছে আমার হাতে আরেকটি সংবাদ আছে। মেহেরপুরে ইটভাটায় চলছে কাঠ পোড়ানো অবাধে। এই ইটভাটা নিয়ে
আমরা গণমাধ্যমের মানুষ, প্রতি বছর আমরা আসলে নিউজ করি, তো এর কোনো পার্মানেন্ট কোনো প্রতিকার নাই। এই ইট ভাটা কাঠ পুড়ছে, তাহলে কাঠ যদি না পোড়ানো যায় তাহলে বিকল্প যে ব্যবস্থা, তার জন্য যে তদারকি, আপনি দেখেন পুরা ভাটা জুড়ে কাঠ। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, এই কাঠ তাহলে সে বলছে কি যে প্রথমে আগুন জ্বালানোর জন্য কাঠটা দরকার হয়, তাহলে সেটা কতটুকু? সেই কাঠটুকু বাদে পরবর্তীতে আমরা দেখি যে কাঠ দিয়েই জ্বলছে। ইটের সাইজ নিয়ে প্রশ্ন আছে। আচ্ছা, যারা চিমনি ভাটা করছে, ওই ভাটা, আর যারা জিগজ্যাগ ভাটা করছে, আপনার হাওয়া ভাটা যেটাকে বলে, সেটার সাথে এর ব্যয় অনেক পার্থক্য। তাহলে একজন একটা সুবিধা নেবে আর একজন সেই সুবিধা নিতে পারবে না, এর একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আমরা জানি এর সাথে সংশ্লিষ্ট বালু উত্তোলনের ব্যাপার। আপনি বালু উত্তোলনেরও কিন্তু সুনির্দিষ্ট কোনো আপনার ব্যবস্থাপনা অন্তত আমার মেহেরপুরে অন্তত আমার চোখে পড়েনি। তাহলে এরা বালুটা কোথায় পাবে? আমি শুধু তাদেরকে দোষ দিলে তো হবে না, কাঠ পোড়াচ্ছ কেন? তাহলে তুমি এটার যে বিকল্পগুলো আছে, আমি বালুটা পাবো কোথায়, আমি মাটিটা পাবো কোথায়, তাই না? তাহলে 114টা ভাটা আছে মেহেরপুরে, 114টা ভাটার এন্ট্রিতে আপনি এই যে ভাটা ব্যবস্থাপনা, সেটা তাদের উপকরণগুলো পেতে তো আপনার সুনির্দিষ্ট জায়গা লাগবে, সেটা যেমন নাই। পাশাপাশি তারাও এটা করছে, আপনি কাকে দায় দেবেন এই ভাটার এই ইয়েতে? আসলে প্রকৃতি থেকে যে কাঠগুলা কাটা হচ্ছে, আমাদের প্রাকৃতিক যে ভারসাম্য সেটা নষ্ট ক্ষতি হচ্ছে, এবং এটা দেখার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে। জি, আমার মনে হয় কর্তৃপক্ষ তাদের দায়িত্বটা পালন করছেন না। কেন করছেন না? তারা কি জেনে এগুলাকে পারমিশন দিচ্ছে, না তাদের চোখের অন্তরালে হচ্ছে? তা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে এতগুলো কাঠ স্তূপে আছে, যারা দেখার দায়িত্বে আছেন তারা কোনো দেখতে পাচ্ছেন না। এবং যে কথা বললে যে একজনা যদি কাঠ পোড়ায় নির্বিঘ্নে চলে, তাহলে আরও 2-10টা ভাটা তাকে অনুসরণ করবে, যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে। সেটা আমাদের কাম্য নয়। এবং তাদের যে দাবি, ওই যে বালু পাওয়ার, কয়লা পাওয়ার, মাটি পাওয়ার, তাদের ব্যবস্থাটাও নিশ্চয় দেখা উচিত, এবং কর্তৃপক্ষ যারা আছে তাদের পিছনে ভাবা উচিত। অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এটা দেখবেন, বিষয়টাকে দেখবেন। আচ্ছা, এখানে মাঠ প্রশাসনের কর্মীদের জন্য সুখবর। এটা একটা হলো মেহেরপুরের ইটভাটা চুয়াডাঙ্গা 4 উপজেলায় শূন্য পদের সংখ্যা 54, প্রাথমিক অনির্দিষ্টকালে। আচ্ছা, প্রাথমিকে অনির্দিষ্ট সহকারী শিক্ষক। আমাদের মেহেরপুরে আপনার স্বাস্থ্য বিভাগ দায়িত্ব পালন করছেন ঠিকই। কিছুদিন আগে আমাদের মেহেরপুরেও একটা নিউজ হয়েছে 45 জন ডাক্তার নাই। এই যে স্বল্প সংখ্যক ডাক্তার দিয়ে স্বাস্থ্যসেবা পরিচালনা করা, এর সাথে একই সাথে আমাদের এই করোনা মহামারীর মতো একটা এত বড় একটা মহামারীকে মোকাবেলা করতে হচ্ছে। তো সরকার 11,000, সারা বাংলাদেশে 11,000 প্লাস ডাক্তারের শূন্য পদ, তার বিপরীতে 2,000 প্লাস কিছু ডাক্তার সামনে নিয়োগ দিবে। এই যে এই সময়ের মধ্যে আমাদের আসলে খুব মৌলিক একটা ব্যাপার, এই চিকিৎসা। মেহেরপুর সরকারি হসপিটাল, যেটা জেনারেল হসপিটাল, এখানেও আপনার 20-22 জন ডাক্তার দিয়ে চলে, অথচ এখানে 250 বেডের হসপিটালের বিপরীতে প্রায় 70 প্লাস ডাক্তারের থাকার কথা। মেহেরপুরের স্বাস্থ্যসেবা খাত কেমন চলছে? খুঁড়িয়ে চলার মতো। এই যে করোনার সময়ে মানুষ, আমার মৌলিক প্রয়োজন, আমার চিকিৎসা পাওয়া, আমার দাবি, তা আমি পাচ্ছি না। এটা অবশ্যই স্বাস্থ্য বিভাগকে দেখতে হবে, এবং সুযোগ যখন আসে সত্য পূরণ করতে হবে। এই যে 11,000 বোধহয় পদ খালি, জি, তাতে 2,000 পদ পূরণ করে আমার তো মনে হয় না কোনো সমাধান হবে। আমার মনে হয় জরুরিভাবেই দেখা উচিত স্বাস্থ্য বিভাগের এই করোনা মোকাবেলার জন্য কোনো ঢিল দেওয়ার সুযোগ নাই। তো আমার এই ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের এই আজকে সংবাদ বিষয় অনুষ্ঠান থেকে অনুরোধ জানাচ্ছি, যাতে আমরা আমজনতা আমাদের এই স্বাস্থ্যসেবার সুবিধাটা পেতে পারি।
স্বাস্থ্যবিধি না মানার কারণে অনেকের জরিমানা মেহেরপুরেও হচ্ছে, সেই জরিমানার আমরা আসব। আমি এই আজকের এই যতগুলো সংবাদ নিয়ে আলোচনা করলাম, আরও প্রায় একই ধরনের সংবাদই আজকে বেশিরভাগ ইয়েতে। আমি একটু আজকের অন্য প্রসঙ্গে যাই আপনার সাথে, সেটা হলো আপনি একটা মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। আপনার বড় ভাই এই 1971 সালের 17 এপ্রিলের যে আমাদের গর্বিত স্থান মুজিবনগরের যে শপথ গ্রহণ হয়েছিল, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনার বড় ভাই জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। শাহাবুদ্দিন আহমেদ সেন্টু, আপনি তার ছোট ভাই, মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হিসাবে আপনি আরেকটা ইয়েও আছে আপনার, যে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধে 71, এখানে আপনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই মুক্তিযুদ্ধের ডিসেম্বর মাসের এই বিজয়ের মাসে যদি ওই সময়ের একটু স্মৃতিচারণ আপনি করেন, আপনার ভাই, আপনার পরিবার, আপনার ভাইয়ের সেই অবদান এবং পরবর্তী সময়ে আপনার ভাইয়ের কি প্রাপ্তি। ধন্যবাদ। বিজয় দিবসের এই মাস ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাস পেতে আমি আগে বলেছি যে আমাদের সেই 71 সালে 17 এপ্রিল আমাদের ইতিহাস খ্যাত ঐতিহাসিক মুজিবনগর, যেখানে থেকে আমাদের এই শপথ অনুষ্ঠান হয়েছিল এবং তৎসময়ের এই মুজিবনগর সরকার নেতৃত্বে আমরা 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধ পরিচালিত করে আমরা দেশ স্বাধীন হয়েছে। তো সেই সময়ে ওই শপথ অনুষ্ঠানটা অত্যন্ত গোপনভাবে হয়েছিল, অত্যন্ত গোপনীয়ভাবে, যে কারণে মেহেরপুরের অনেক নেতা যাদের ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু যেহেতু সংবাদ পাননি অনেকে যেতে পারেননি ওখানে। খুব সীমিত সংখ্যক মানুষ। ব্যারিস্টার আমির ইসলাম স্যার উনি তার একদিন বক্তব্যে বললেন যে এই মুজিবনগরে যে 17 এপ্রিলের অনুষ্ঠান হবে মাত্র 3 জন জানতেন। 3 জনের থেকে এই আর লিক করেন না, যেহেতু এটা পাক আর্মি নলেজে চলে গেলে, যেহেতু চুয়াডাঙ্গে একবার হওয়ার কথা ছিল, হয়নি, তো এরকম একটা ঘটনা যদি না হয়, এই জন্য খুব গোপনীয়তার মধ্যে দিয়ে 17 এপ্রিল মুজিবনগরের স্থানটা নির্ধারণ করা হয়। তো আমার বড় ভাই শাহাবুদ্দিন আহমেদ সেন্টু, উনি ঘটনাক্রমে ওই দিন মুজিবনগর অর্থাৎ বৈদ্যনাথ তলার আমবাগানের পশ্চিমে আমার এক চাচা মুন্সি হরিদার মুন্সি, ওনার বাসায় গিয়েছিলেন। উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের মাস্টার্সের ছাত্র রাজনীতি করতেন। হ্যাঁ, তো উনি ওই ঢাকা থেকে অনেক করে কষ্ট করে উনি এসেছিলেন, এসে মুজিবনগরে ওখানে অবস্থান করছিলেন। তো হঠাৎ করে বাগানের ভিতরে আমতলা ঝাড় দেওয়া, গোছ গাছ আয়োজন করা, ওই দেখতে গিয়ে তখন জানতে পারেন যে এখানে এই ধরনের একটা অনুষ্ঠান হবে এবং ঢাকা থেকে যেসব যারা আসছেন ওনার সবাই পুরো পরিচিত, যেহেতু উনিও রাজনীতি করতেন, ছাত্র রাজনীতি করতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তো এই হতে উনি এই জাতীয় সঙ্গীত গাওয়ার সিদ্ধান্ত হলো। হঠাৎ করেই ওনাকে দায়িত্ব দেওয়া হলো যে সেন্টু তুমি এটা, তখন আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, উনি বাই নেমে তাকে সেন্টু বলে ডাকতেন। তাকে ডেকে উনি বললেন যে তুমি এটা আয়োজন করো। ভাই তাৎক্ষণিকভাবে আমার এক সহকর্মী আবু আসাদুল হক, উনি মহিলা কলেজের অর্থনীতি টিচার ছিলেন এবং দারেপুরের চেয়ারম্যান ছিলেন, উনি ওনার সুযোগায় উনি তখন ইন্টারমিডিয়েট ছাত্র, আরও 2-1জনকে নিয়ে অর্গানাইজ করে এই জাতীয় সঙ্গীত গিয়েছিলেন। হ্যাঁ, বাকের আলী ভাইয়ের নামটাও স্মরণ, বাকের আলী ভাই নিঃসন্দেহে উনি কোরআন তেলাওয়াত করেছেন, নিঃসন্দেহে ভাগ্যবান। এই যে ইতিহাসের অংশীদার হওয়া সৌভাগ্যের বিষয়, সবার ভাগ্যে জোটে না। আমি অত্যন্ত গৌরববোধ করি আমার ভাই এত বড় একটা অনুষ্ঠানে তার সৌভাগ্য হয়েছিল যে এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়ার, ইতিহাসে অংশ হওয়া, এবং সেই পরিবারের সদস্য হিসাবে আমি মুক্তিযোদ্ধা দিনে আমি কাজ করি এবং মেহেরপুর মুক্তিযোদ্ধা কাউন্সিল আমাকে সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ 71-এর সাধারণ সম্পাদক দায়িত্ব দিয়েছে এই মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হওয়ার কারণে। আমি চেষ্টা করি তাদের দায়িত্ব সুযোগ সুবিধা আমার মাধ্যমে পালন করার জন্য। এই শাহাবুদ্দিন আহমেদ সেন্টু আপনার ভাই বেঁচে আছেন? হ্যাঁ, উনি বেঁচে আছেন, উনি ঢাকায় আছেন
উনি সোনালী ব্যাংকের এজিএম ছিলেন, রিটায়ার করেছেন, এখন উত্তরায় উনি উনি অবস্থান কি করছেন। মুক্তিযোদ্ধা হিসাবে? হ্যাঁ, উনি বীর মুক্তিযোদ্ধা। উনি আচ্ছা আচ্ছা ওই 71-এর ওই বিভিন্ন ক্যাম্পের দায়িত্ব ছিলেন উনি। আচ্ছা। ক্যাম্প অর্গানাইজ করে এবং মুক্তিযোদ্ধা ছিলেন। তো উনি, আমি আর একটু বলি যেটা, উনি নিজেও খুব এগুলা বলতে চান না, খুব মানে প্রচার বিমুখ মানুষ উনি ছিলেন। উনি কিন্তু বঙ্গবন্ধু জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা হ্যাঁ, তো সেই বন্ধুর সুবাদে তার সাথে অনেক কার্যক্রমে জড়িত। বিশেষ করে আমি বলি আবাহনী ক্রীড়া চক্র, যেটা আবাহনী ক্লাব, ওটা শেখ কামালেরই গঠিত। সেই শেখ কামাল গঠিত সেই আবাহনী ক্লাবের যে পরিচালনা পর্ষদ, সেখানেও আমাদের সিন্টু ভাই বিভিন্ন পদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। তো এবং বিভিন্ন কার্যক্রম তার সাথে উনি জড়িয়ে থাকতেন। হ্যাঁ, এবং পারিবারিকভাবে যাতায়াত ছিল। তো উনি খুব কষ্ট পেয়েছেন পরিবারের, বঙ্গবন্ধু পরিবারের এইভাবে যে নির্মমভাবে হত্যাযজ্ঞ, উনি খুব কষ্ট পেয়েছেন। এই প্রসঙ্গগুলো আমি তুললে খুব কষ্ট পান উনি। হ্যাঁ, আচ্ছা, খুবই না কষ্টের বিষয় আসলে, এটা সহ্য করা মুশকিল, খুবই মুশকিল। নুরুল আহমেদ ভাই, ইয়েতে আপনি সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে আপনার চলাফেরা আছে, আপনি একজন বলিষ্ঠ সংগঠকও বটে। আমি যদি সময় পাই সেই বিষয়ে কথা বলবো। আমি আপনার কাছে এখন যেটা জানতে চাইব, আপনি 70 থেকে 80-র দশক পর্যন্ত আপনি সক্রিয়ভাবে সাংবাদিকতা করতেন মেহেরপুরে। তো এতদ অঞ্চলে সাংবাদিকতায় আপনি তৎকালীন সময়ে সাপ্তাহিক হক কথা, জাহানে নও, রাজশাহী বার্তা, দৈনিক বাংলাদেশ বগুড়ার, তারপরে গ্রামের ডাক, সাপ্তাহিক মুজিবনগর, দৈনিক পূর্বাঞ্চল খুলনা, দৈনিক পূর্বাঞ্চল খুলনা, এবং ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন মেহেরপুর, দৈনিক মেহেরপুর, সাপ্তাহিক মেহেরপুর। তো এই যে আপনার ওই সময়ের যে সাংবাদিকতার যে আপনার অভিজ্ঞতা, ও আর এখন যারা সাংবাদিকতা আমরা এখন সংযুক্ত, এই সাংবাদিকতা করছি, কিভাবে আপনার সাংবাদিকতার সেকাল এবং একাল যদি একটু ব্যাখ্যা করেন। আমরা যখন সাংবাদিকতা করেছি, এখন তো মিডিয়ার যুগ, ইন্টারনেটের যুগ, হ্যাঁ, ঘরে বসে সব কিছু হয়ে যাচ্ছে। তখন আমরা ফিল্ডে গিয়ে সংবাদ সংগ্রহ করেছি। সেই সংগ্রহ নিউজ সংবাদ আমরা কোনো সময় বাই পোস্টে, কোনো সময় আমরা এর মাধ্যমে পাঠিয়েছি, ওই ফ্যাক্সের মাধ্যমে। সেই সংবাদ ঠিক দিনের দিনে হয়তো পৌঁছায়নি। অনুরূপভাবে সেই সংবাদ ছাপা হলে সেই সংবাদ কপিটা আমাদের সৌজন্যভাবে পাঠানো হতো। তো আমরা প্রতিনিয়তই আমাদের পুরাতন পোস্ট অফিস যেটা ছিল, এবং তখনকার পোস্ট একজন পিও ছিলেন, রিয়াজ চাচা বলতাম আমরা, রিয়াজ চাচা। তো ওনার ওই চিঠি শর্টিং করতো, আমরা সামনে জানালার কি দাঁড়াতাম, আমি, রুহুল কুদ্দুস টিটু, সৈয়দ আমিনুল ইসলাম, মান্নান, এরকম অনেকেই, যে কার সৌজন্য কপি আসছে এবং কার কোন নিউজটা ছাপা হচ্ছে। আমরা খুবই আনন্দ পেতাম এই সংবাদ যদি ছাপা হতো, সেই ছাপার কপিটা পেয়ে। তো আমরা আর্থিক বিষয়টা দেখতাম না, আমরা আনন্দ খুঁজতাম, একটা সংবাদ পরিবেশিত হয়েছে, ভালো সংবাদ হলে আমরা এই সংবাদের জন্য আমরা প্রশংসিত হতাম। আর যদি কোনো ঝুঁকি সম্বলিত সংবাদ হতো, তখনও রিস্ক থেকে যেত, এরকম জীবনেও ঘটেছে। আমি একবার ওই মুজিবনগর, সাপ্তাহিক মুজিবনগর একটা নিউজ করেছিলাম যে দ্রব্যমূল্য নিয়ে, যে বলেছিলাম যে পুঁইয়ের শাক যা খেলে ক্যান্সার হয়, নাকি ক্যান্সার হয়, সেই পুঁইয়ের শাক 8 আনা কেজি। সেই নিউজটা করাতে আমাকে ডিএসবিএন এসে আমাকে খুঁজেছে, হ্যাঁ, যে এই নিউজটা করলো কি, হ্যাঁ, এটা সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। এই এক ঝুঁকি ছিল। হককথাতে একটা নিউজ করেছিলাম, রক্ষক নামে ভক্ষক, এটা হচ্ছে মণ্ডলপাড়ার একটা ঘটনা। আচ্ছা, সেই ঘটনা হলো একজনের শালি, সেই শালিকে নিয়ে দুলাভাইয়ের একটা খারাপ দিক ফুটে ওঠে সমাজে। তো সেটা মোড়লরা মীমাংসা করার জন্যে সে মেয়েটাকে রিকভারি করে মোড়লদের হাতে যায়। পরবর্তী মোড়লরাও সে একই, হ্যাঁ, আচ্ছা। তো এটা আমি রক্ষক নামে ভক্ষক শিরোনামে, হ্যাঁ, করেছিলাম। ঘটনাক্রমে সেই ওই যারা তাকে রেস্কিউ করেছিল তার মধ্যে একজন
ডিএসবিএনএস এই লোকও ছিলেন, তারা আমাকে নিউজটা করলো কে, আমার খুব পরিচিত মানুষ ছিলেন উনি, তো আমাকে খুব ভয়ে ভয়ে থাকতে পরবর্তী জেনেছেন যে আমি সেটা করেছি, যাকে আমার চেনা মুখ ছিলাম বলে আমাকে ছেড়ে দিতে চাইতো। হ্যাঁ, তো এরকম ঝুঁকি নিয়ে করেছি, খুব আনন্দ পেয়েছি। তো তাই না, কোন একটা পত্রিকা বাজারে আসছে, সাংবাদিক প্রয়োজন, তা আমরা সবাই কিন্তু গোপনে গোপনে সাংবাদিক হওয়ার জন্য দরখাস্ত পাঠাতাম। দেখা যায় যে আমার হয়তো হলো, আমি আরেকজন হলো না, এই যে আনন্দ খুব ভালো লেগেছে তখন। এখনকার সাংবাদিকতা তো অনেকটা চ্যালেঞ্জ, তাই না? যে হ্যাঁ, এখন নিঃসন্দেহে চ্যালেঞ্জ। হ্যাঁ, ইয়েতে আপনার আমাদের আইসিটির ডিজিটাল নিরাপত্তা আইন যেটা, এটার খড়গ তো আমাদের পোহাতেই হচ্ছে। নিঃসন্দেহে। আপনি জানেন বেশ কিছু সাংবাদিক মামলা হয়েছে, অনেকেই জেলে আছে, জেলের বাইরে জামিনে আছে অনেকেই। তো সেই ক্ষেত্রে সাংবাদিকতার এই টেকনোলজির যুগে যেমন আমাদের সোর্স বেশি হয়ে গেছে, প্রাপ্তির জায়গাটা যেমন বেশি, সোর্স মানে তথ্য পাওয়ার ক্ষেত্রে ঝুঁকিটাও অনেক। ঝুঁকিটা চরম ঝুঁকি, ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে, ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। তো আমার মনে হয় এ ব্যাপারে যারা সাংবাদিকতা পেশায় আছে স্বাধীনতা দেওয়া উচিত। জি। হ্যাঁ, স্বাধীনতা থাকা উচিত একজন। অন্য জেলার মতো বা বাংলাদেশের কন্টেম্পারামেন্টে আপনার মেহেরপুরের সাংবাদিক সমাজ যেটা আর কি, আপনি কিভাবে দেখেন এই যে যারা মেহেরপুর সাংবাদিক সমাজ? আমি বলি, বর্তমানে আমরা যখন ওই সাংবাদিকতা করেছি, এই সাংবাদিকের মধ্যে যে বিভেদ সেটা দীর্ঘদিনের, আমরা কখনো এক হতে পারিনি। আমাদের সম্মানিত জেলা প্রশাসক মমতাজুর রহমান স্যার উনি ছিলেন সেই সময়ে, উনি আমাদের দুইটা প্রেস ক্লাবকে এক করার খুব চেষ্টা করেছে, সারাদিনব্যাপী মিটিংয়ের মাধ্যমে হয় নাই। এর ফলে হয় কি, সাংবাদিকতার সম্মান নষ্ট হয়, এবং যারা কুকীর্তি করে, দুর্নীতি করে, তারা কিন্তু সুযোগ সুবিধাগুলো পেয়ে যায় এই সাংবাদিকদের এই যে একতা না থাকার কারণে। হ্যাঁ, আপনি নিকট মানে খুব বর্তমান সময়ে যদি আপনাকে বলি, আমরা হয়তো এখানে সাংবাদিক প্রেস ক্লাব হচ্ছে একটা সাংবাদিকদের পেশাজীবী সংগঠন, তো সেই ক্ষেত্রে অন্যান্য পেশাভিত্তিক সংগঠনগুলোর মতো এটাও একটা সংগঠন। তবে দিন শেষে যে আমরা সবাই সাংবাদিক, সেটার মনে হয় আপনি পেয়েছেন যে সাম্প্রতিক সময়ে আমাদের এক সাংবাদিক একটা জায়গায় থেকে আপনার সমাজসেবার ডিডি কর্তৃক সে অ্যাসল্ট হয়েছিল। তো আমরা মেহেরপুরের সকল সাংবাদিক কিন্তু ঐক্যবদ্ধভাবে আমরা এটার প্রতিবাদ করেছি। তার কারণ আমাদের এটা আমরা যেখানেই থাকি না কেন, এই ধরনের একটা চিন্তা তো আছে যে আমরা আসলে দিন শেষে সবাই তো সহকর্মী, অবশ্যই অবশ্যই, এটাই হওয়া উচিত। খুবই ভালো লেগেছে যে অন্তত একজনের বিপদে সবাই এক হয়েছে, এবং এর জয় পুরা সাংবাদিকের জয় মেহেরপুরের। হ্যাঁ, এই জয় হওয়ার ফলে আমার মনে হয় সামনে আরও কোনো এই ধরনের ঘটনা ঘটাতে গেলে ভাবতে হবে, আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবেও এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এর রেজাল্ট আমরা সবাই। আমরা একদমই শেষ সময়ে চলে এসেছি। আপনি বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাথে সংযুক্ত এবং সংগঠক। মেহেরপুরের সাহিত্য অঙ্গন বা সাংস্কৃতিক অঙ্গন কেমন চলছে এখন? আগের মতো গতিশীল বলবো না। আমরা যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করি, নিজস্ব চেষ্টায় আমরা করি। তো গতি খুব মন্থর। যেমন আমরা বলি, শিল্পকলার দিকে যদি তাকায়, কোনো শিল্পী সৃষ্টি হচ্ছে না। ওই যারা কয়েকজন আছে ঘুরে ফিরে তারাই শিল্পী হিসাবে গান গাচ্ছে, সুবিধা নিচ্ছে। কিন্তু নতুন যে ওখানে কিন্তু ট্রেনার আছে অনেক। জি। হ্যাঁ, সব ধরনের সঙ্গীত শেখার ট্রেনার আছে, আবৃত্তিকার আছে, আবৃত্তি শিক্ষক আছে। প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যে কিছু নতুন সৃষ্টি হবে, এটা কিন্তু আমরা দেখছি না। আর আমরা যারা সাহিত্য সংগঠন নিয়ে আছি, ঠিক নিজস্ব চেষ্টায় আমরা করে যাচ্ছি। যেমন আমি জাতীয় সাহিত্য পরিষদ, মেহেরপুর সাহিত্য পরিষদের আমি সভাপতি। তো এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পুরস্কারও পেয়েছেন, একটা জাতীয় সাহিত্য পুরস্কার পেয়েছেন 2015 সালে। জি। জাতীয় সাহিত্য পরিষদ আমাকে পদক দিয়েছে। জি। মোট 16 জনকে পদক দেয়, পশ্চিম বাংলা এবং বাংলাদেশ মিলে। বাংলাদেশ 10 জন এবং পশ্চিমবঙ্গ থেকে 6 জন। তো এই 10 জনের মধ্যে আমার নামটা কীভাবে গেছে। হ্যাঁ, তো আমি খুব আনন্দিত। ঢাকাতে আমার RMN সিদ্দিক স্যার, ভিসি সাবেক, আমার খুব প্রিয় মানুষ, ওনার হাত দিয়ে আমি পুরস্কার নিয়েছিলাম। হ্যাঁ, খুব ভালো লাগে আমার, খুব ঘন্টা মনে হলে। অনেক ধন্যবাদ আপনাকে নুরুল আহমেদ ভাই।
ভবিষ্যতে আপনাকে আবারও আমন্ত্রণ জানাবো, আপনার কাছ থেকে স্মৃতিচারণ করব এবং অনেক তথ্যবহুল তথ্য নিয়ে কথা বলবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মেহেরপুর প্রতিদিনকে, মেহেরপুর প্রতিদিনের সকল সাংবাদিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের এই সংবাদ বিশ্লেষণে যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আর সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক সময়। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের মেহেরপুরের বিশিষ্টজন নুরুল আহমেদ সাহেবের সাথে। অনেক কথা হলো, সময় একদম শেষ, কথা আর বলবো না। শুধু বলবো এই অনুষ্ঠান থেকে আমরা বাইরে যাব, মাস্কটা পরে যাব। আপনার মাস্কটা সঙ্গে নিন বাইরে যাওয়ার আগে। নিজে সুরক্ষিত থাকুন, অন্যদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করুন। করোনা প্যান্ডামিক শুধু আসলে এখানে কোনো ব্যক্তির বিষয় না। এই মহামারী মোকাবেলার জন্যে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে এই মহামারী মোকাবেলা করতে হবে, নচেত বিপদ আসন্ন। ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। শুভরাত্রি।